আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতের প্রধান প্রধান বন্দর। তোমরা জানো, খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যতগুলো দেশ আছে, বড় বড় দেশ, সমস্ত দেশগুলো, প্রত্যেকটা দেশের সীমানা হচ্ছে হয় সাগর, না হলে মরুভূমি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই দেখো, কলকাতা কোন সাগরের তীরে? বে অফ বেঙ্গল, বাংলায় কি বলি? বঙ্গোপসাগর। মুম্বাই কোন শহরের তীরে? মুম্বাই শহর কোন জায়গায়, কোন সাগর? অ্যারেবিয়ান সি। তাহলে দেখো, এদিকে কলকাতা, এদিকে মুম্বাই। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা কাকে বলি? মুম্বাইকে বলি, কারণ ভারতের প্রবেশদ্বার। আমাকে যদি সমুদ্রপথে ভারতে প্রবেশ করতে হয়, আমাকে মুম্বাই হয়েই ঢুকতে হবে। তাহলে আজকে আমাদের প্রধান প্রধান যে বন্দরগুলো, বন্দর বলতে কোনগুলো বোঝায়? দু রকম বন্দর হয়। এক, নৌবাহিনী, যেটা আমাদের ভারতীয় সামরিক বাহিনীর কাজে লাগে। আর দুই, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য। আচ্ছা, আমরা সব কিছু জিনিস কি আকাশপথে বা রেলপথে নিয়ে আসতে পারি বিদেশ থেকে? আনতে তো পারি না। তেল কি আমরা আকাশপথে নিয়ে আসতে পারবো বিদেশ থেকে? পারবো না তো। তেল তো আসছে আমাদের কিসে আসছে? জলপথে আসছে। কোথায় আসছে জানবো কি করে? বন্দরে আসছে। কোন কোন বন্দরে আসছে সেটা জানতে হবে আমাকে। তাহলে আমাকে জানতে হবে প্রধান প্রধান বন্দর জানতে হবে। আগে আমরা বে অফ বেঙ্গলের উপর যে বন্দরগুলো আছে সেইটা দেখি। আমরা কি আছে এখানে? আমরা পাচ্ছি বঙ্গোপসাগর, একে বলছি আমরা বাংলায় বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরের ধারে যে যে বন্দরগুলো আছে, আচ্ছা এখানে পশ্চিমবঙ্গটা কোনখানে আমাকে দেখাতে পারবে একবার? কোন জায়গাটা পশ্চিমবঙ্গ তোমরা দেখতে পাচ্ছ? বলো তো কোন জায়গাটা? কতটা করে বলো? এইটাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে মুখ্য বন্দর কোনটা? হলদিয়া। কোথায় অবস্থিত? কলকাতায়। তাহলে তোমরাই বলে দিলে দেখো, যে হলদিয়া বন্দর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বন্দর, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের কাজ সমস্ত কিছু হয়। এখানে কয়লা, তেল, বিভিন্ন রকম খনিজ বা বিদেশ থেকে কোনো জিনিস এলে হলদিয়া বন্দরই আগে নামে। সেখান থেকে গোটা পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে সমস্ত জায়গায় চালিয়ে যায়। তাহলে আজকে আমরা দেখছি হলদিয়া। আমরা এখানে কি কি পাচ্ছি? হলদিয়া বন্দর। আর কি পাচ্ছি? কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, দুটো একই জিনিস। এই পুরোটাই হচ্ছে এখানে বন্দর। এই পুরোটাই এখানে বন্দর আছে। কি কি আছে দেখো, প্রথমে পেলাম কলকাতা, তারপর আসছে পারাদ্বীপ, তারপরে বিশাখাপত্তনম, তারপর মছলিপত্তনম, তারপরে আসছে নেনিপত্তনম, তারপর হচ্ছে তুতিকেরিন, এরপর হচ্ছে শ্রীলঙ্কা। এখানে আর কোনো ভারতের বন্দর নেই। আবার বন্দরের সৃষ্টি হচ্ছে এই জায়গাটায়। কার ওপর? আরেবিয়ান সি এর ওপর। তাহলে ভারতের আরেবিয়ান সি মানে হচ্ছে আরব সাগর। আরব সাগরের তীরে মুখ্য বন্দর হচ্ছে মুম্বাই বন্দর, তাই তো? তাহলে মুম্বাই বন্দর ছাড়াও আরো আছে মারমাগাঁও, যেটাকে আমরা নেভির জন্য ব্যবহার করি, মানে ভারতীয় নৌবাহিনীর জন্য, তাই তো? আর একটা হচ্ছে কালিকট, উলাইন আর কোচিন। কোচিন বন্দরটাও কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর জন্য ব্যবহার করা হয়। হুগলি বন্দর কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর জন্য ব্যবহার করা হয় না। বঙ্গোপসাগরে সেই রকম ভাবে কিছু নেই যেটা ভারতীয় বন্দরের জন্য তৈরি, মানে ভারতীয় নৌবাহিনীর জন্য হয়। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে আন্দামান পোর্ট ব্লেয়ার বলে একটা কি আছে, এয়ারপোর্ট। এরপর হচ্ছে আমরা যেটা বললাম যে গোয়া, এটা গোয়া দেখতে পাচ্ছ, গোয়া একটা দ্বীপ। একদম মানে ভারতবর্ষের শেষ হচ্ছে আমাদের গোয়া। গোয়াতেও একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে মারমাগাঁও। গোয়াতেও একটা মারমাগাঁও বলে বন্দর আছে, যেটা আমরা নৌবাহিনীর জন্য ব্যবহার করি। কিন্তু এখানে দু রকম কাজই হয়, নৌবাহিনীর জন্য আমাদের ব্যবহার করা হয়, আর ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা পেলাম আরব সাগর এবং যে বঙ্গোপসাগর, এই দুই সাগরের তীরে যতগুলো আমাদের বন্দর আছে। কতগুলো বন্দর আছে আমি বলছি, তোমরা গণো। কলকাতা বন্দর প্রথম, একদম এখানে আসছে কলকাতা বন্দর। তারপর হচ্ছে পারাদ্বীপ বন্দর, ঠিক এই জায়গাটায় পুরীর কাছে। বিশাখাপত্তনম আর একটু পিছিয়ে এসে, কোথায় সেটা? ভাইজ্যাক, সেটা হচ্ছে হায়দ্রাবাদ, তাই তো? তারপর হচ্ছে মছলিপত্তনম, একদম বিশাখাপত্তনমের কাছেই, জাস্ট কাছেই। এখন আর বন্দরটা অতটা ব্যবহার হয় না। তারপর হচ্ছে তুতিকেরিন বা নেনিপত্তনম, ঠিক এই জায়গাটায়। এখানটা শ্রীলঙ্কার। এটা এইখানে যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাকে আমরা কি বলি? হ্যাঁ, পক প্রণালী, তাই না? পক প্রণালী কাকে যুক্ত করেছে? ভারত আর শ্রীলঙ্কাকে যুক্ত করেছে। এই প্রণালীটাও কিন্তু আমাদের কাজে লাগে কি করতে?
ব্যবসা বাণিজ্যের কাজে এই পক প্রণালী দিয়েই ভারতবর্ষের শ্রীলঙ্কা থেকে মাল যায় এবং শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষে মাল ঢোকে। দুরকম, একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট আর যেটা সারা বছর জল থাকে। তাহলে আমি নদীর জল উপর থেকে নিচে আসে না নিচের থেকে উপরে যায়? ওপর থেকে নিচে আসে। তার মানে আমি এটুকু বুঝতে পারছি যে যে কোনো নদ নদীর সৃষ্টি উঁচু জায়গা থেকে হয়, তাই তো? গঙ্গা নদীর সৃষ্টি বলতে পারবে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এই গঙ্গোত্রী হিমবাহটা কোথায় কোথায় আছে? কোথায়? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডটা কোথায়? ভারতবর্ষের উত্তর দিকে। মানে আমরা বলতে পারি, আমরা এটুকু জানি যে ভারতবর্ষের উত্তর দিকে যা আছে মোটামুটি সবই পাহাড় পর্বত। তাহলে গঙ্গোত্রী হিমবাহের সৃষ্টি, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গা নদীর সৃষ্টি। আচ্ছা, এটা বরফ গলা জলে পুষ্ট না সারা বছর জল থাকে? বরফ গলা জলে পুষ্ট, কিন্তু সারা বছরই জল থাকে। জলের পরিমাণটা কমে যায় কিন্তু জলটা সারা বছর থাকে। ঠিক আছে, এইবার গঙ্গা নদীর উপনদী যেগুলো আছে সেগুলিতে কিছু কিছু উপনদীতে সারা বছর জল থাকে, কিছু কিছু উপনদীতে সারা বছর জল থাকে না। সেই রকম আমাদের পশ্চিমবঙ্গের যে নদ নদীগুলো আছে সেইগুলো নিয়ে পড়বো। তাহলে পশ্চিমবঙ্গের যে নদ নদী আছে, পশ্চিমবঙ্গকে কি রাজ্য বলা হয়? নদীমাতৃক রাজ্য, কারণ পশ্চিমবঙ্গেই সব থেকে নদীর যে পরিমাণ সব থেকে বেশি। বেশ, এবার বলো পশ্চিমবঙ্গের প্রধান দুটো নদীর নাম বলো। ভাগীরথী আর গঙ্গা। ভাগীরথী আর গঙ্গা। তোরা কি বলছিলি? দু রকমের সৃষ্টি গঙ্গা নদী, একটা হচ্ছে ভাগীরথী আর দুই হচ্ছে গঙ্গা। বরফ গলা জলে পুষ্ট নদ নদী বা উত্তরবঙ্গের নদ নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। উত্তরবঙ্গে যে সমস্ত নদ নদীগুলো আছে, উত্তরবঙ্গ কোনটা? সিকিম, দার্জিলিং, যে সমস্ত, সেখানে সমস্ত নদ নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। আর বৃষ্টির জলে পুষ্ট হচ্ছে আমাদের এই এলাকার যে নদীগুলো আছে দক্ষিণবঙ্গ, সেই নদীগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। ঠিক আছে, যেটা সারা বছরই এক প্রকার জল থাকে না, থাকে না? থাকে না। বৃষ্টির জলে পুষ্ট হলে সারা বছর জল কি করে থাকবে? বৃষ্টির জলে পুষ্ট হলে সারা বছর জল থাকে, যখন বর্ষা হয় তখনই জল থাকে, বর্ষাও যে শুকিয়ে গেল জলও শুকিয়ে গেল। কিন্তু বরফ গলা জলে পুষ্ট হলে সারা বছর জল থাকে। বুঝতে পারলাম? নদীকে ক ভাগে ভাগ করা হয়? নদীর কাজকে তিন ভাগে ভাগ করা হয়, দু ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে? বৃষ্টির জলে পুষ্ট আর বরফ গলা জলে পুষ্ট। বৃষ্টির জলে পুষ্টতে সারা বছর জল থাকে, আর বরফ গলা জলে পুষ্টতে সারা বছর। গঙ্গা নদীর কটা নাম? গঙ্গাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনি। উত্তরে কাশী, কোশি নদী, এখানে ভাগীরথী, কোথাও গিয়ে হুগলি নদী, কোথাও গঙ্গা নদী, পদ্মা নদী, নাম কিন্তু একটাই, গঙ্গা। গঙ্গা নদীর সৃষ্টি কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা নামক গুহা থেকে। এবার দেখো আরেকটা নদী হয়, এটা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট। তাহলে জোয়ারের জলে পুষ্ট নদীগুলো বেশি দূরত্ব হয় না, মানে দীর্ঘ হয় না। কেন হয় না? জোয়ার কোথায় আসে? সমুদ্রে আসে। তাহলে সেই নদীর সৃষ্টি হবে কোথা থেকে? সমুদ্রে থেকেই। এবং তার জোয়ারের জল আর কতটা যেতে পারে? 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 50 কিলোমিটার। গঙ্গা নদীর বিস্তৃতি তার থেকে অনেক। তাহলে সমুদ্র আছে আমাদের কোথায়? এখানে সুন্দরবন। সুন্দরবনের মধ্যে এমন কিছু নদী আছে যেগুলো জোয়ারের জলে পুষ্ট। ঠিক আছে, তাহলে আমরা তিন ভাগে নদীকে ভাগ করলাম। 1 বরফ গলা জলে পুষ্ট, 2 বৃষ্টির জলে পুষ্ট, আর 3 জোয়ারের জলে পুষ্ট। ঠিক আছে।